এই এসআরকে সাথে কোনোভাবে আর লাগতে আসবে না। আরে তোমার এই বেহেনজি টাইপস গেট আপ নিয়ে আমার চোখের সামনে আর জীবনও আসবে না। বাপরে কি ভারী মাগো। বাবা কেমন বেরিয়েছো বলো? খুব ভালো। বলে বাবা বাবা, তুমি জানো বাবা তোমায় কত মিস করেছি। আমি তো তোমায় মিস করেছি। আমিও মিস করেছি। আমিও করেছি। আচ্ছা আমি না বলে দিচ্ছি যে এরপর থেকে আমরা যেখানে যাবো একসাথে যাবো। আমি তোমায় ছেড়ে আর কোথাও যাবো না। যাওয়াটা উচিত। শুধু মেয়ের কথা, এবার থেকে যেখানেই যাবো সবাই একসাথে যাবো এরকম বলে তো তোর শ্বশুর বাড়ি তো। দিশা, এই যে বেরিয়ে এলি আমার জন্য কি এনেছিস? এনে তো ছি তোমার জন্য মনে হয় দাম বাড়ছে। দেখো 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 দেখো। দাঁড়াও দাঁড়াও। ওরে বাপ রে বাপ, কোথায় গেল? এই যে বাবা, তুমি তো যেতে পারোনি আমাদের সাথে, তাই তোমার জন্য আমি এক চুটকি সমুদ্র এনেছি এটার মধ্যে। থ্যাংক ইউ। আমার জন্য কি এনেছো দিশা? আসলে বিমান, আমাদের না এত তাড়া ছিল, তাই মানে সেভাবে তো সময় পাইনি কিছু কেনার, তাই ইটস ওকে। সরি। আর এই যে তুমি আন্টিকে ঝটপট করে আমার সামনে নিয়ে এসছো, এটাই তো আমার বড় গিফট। কেমন আছো বলো? শরীর ভালো আছে? ভালো আছি, তুমি ভালো আছো? ও বাবা, তুমি ভালো আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? আচ্ছা বলছি, ওষুধগুলো খেয়েছিলে? আমি না ভাব কিরে, এই কদিনে একেবারে শুকিয়ে গেছিস যে। ভালো করে খাওয়া দাওয়া করিস নি না? বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। যত ভাবনা যত চিন্তা সব এই এক ছেলের জন্য। আমি তো বানের ওয়াটারে ভেসে এসেছি। তা কেন হবে? তোমার কথাও কি আমি ভুলতে পারি? খুব ভালো। আরে দাদা ভাই, লোকে কিন্তু তোর এই কনসার্টটা ভুলতেই পারবে না। দারুণ পারফরমেন্স করেছিস। বলছি, মা কিন্তু জানে যে ঝড় বৃষ্টির জন্য কালকে তোরা আসতে পারিসনি, আজকে এসেছিস। আরে বস, ম্যানেজমেন্টটা তো দারুণ করেছে শুনলাম। থ্যাংক ইউ। এটা কি হয়েছে? এক সেকেন্ড, এটা কি হয়েছে? কাটলো কি করে? মেটালে কেটেছে নাকি? তুমি ইনজেকশন নিয়েছো? আমি বুঝতে পারছি না। এগুলো আমায় বলো না কেন বাবা, কি হচ্ছে এটা? দেখেছো কতটা কেটেছে ভগবান। এক মিনিট, আমার দেখেছিস তো? দেখেছিস আমি কি বলেছিলাম? ফিরে আসার পর থেকে কিচ্ছু হয়নি। তুমি ওরকম করো না। ফিরে আসার পর থেকে একবারে এক্সপ্রেস ট্রেনের গতিতে একবারে প্রশ্ন করে করে আমাকে অতিষ্ঠ করে তুলেছে আমার মেয়ে। আমি অতিষ্ঠ করছি? ও ঠিক আছে, তার মানে আমি এসেছি এটা তোমার ভালো লাগছে না। ফাইন, আমি চলে যাব। তাহলে কেউ আর তোমাকে প্রশ্ন করে বিরক্ত করবে না বাবা। বলি বাবা, আমার মেয়ে আমার রাগ করেছে আমার ওপর। আচ্ছা তুই কেন বুঝতে যাস না? তুই যদি এখান থেকে চলে যাস তাহলে তোর এই বুড়ো বাপটা কি হবে? হ্যাঁ, আরে তোর এই বুড়ো বাবাটা তো অতিষ্ঠ হতেই চায় রে। উমা, এখন রাগ কমেনি তোমার? হ্যাঁ, এখনো রাগ কমেনি? আচ্ছা কি করতে হবে বলো? আমার ভুল হয়েছে, আমার ঘাট হয়েছে, আমি স্বীকার করছি। আমি কান মুলছি, এই আমি নাক মুলছি, উঠবোস করবো। ব্যাস 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 ব্যাস। বলছি, বাবার মেয়ের মান অভিমানের পালাটা যদি সত্যি মিটে গিয়ে থাকে, তাহলে জিপিএস আমাকে একটু কড়া করে দুধ চা খাওয়াতে পারো? যাবো। আর আমি জিপিএস ফলো করে কিচেন অবধি যেতে গেলে চাটার খাওয়াবে না। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি চাটা। তার আগে এটা বলো যে প্রোগ্রামটা তোমাদের কেমন হলো? নিশ্চয়ই দারুণ হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে গানের, তাই তো? হ্যাঁ,
কি হলো? কি হয়েছে আন্টি? প্রোগ্রামটা ভালো হয়েছে তো? হ্যাঁ ভালোই হয়েছে, ওই আর কি, ভালোই হয়েছে গো। আচ্ছা বেশ, তোমরা এখানে বসে একটু রিল্যাক্স করো, ঠিক আছে? আরাম করে বসে আমি কড়া করে চাটা বানিয়ে আনছি। একদম একদম। সামলে নিয়েছি, আর একটু হলে ট্রিপটা মেমোরেবল হয়ে গেছিল। এই ট্রিপটা আমার জীবনের একটা দুঃস্বপ্ন। যত তাড়াতাড়ি ভুলে যাব ততই মঙ্গল। আমার ট্রিটটা বলেছি যখন নিশ্চয়ই দেবো, তিষ্ঠ ঘনকাল। দা ভাই এসে গেছো? ও মাই গড, আই এম সো হ্যাপি। দা ভাই, হাউ আর ইউ? Hey, my little sister, I'm doing fine, and you? আই এম নট ফাইন দা ভাই। কেন? মানে দিস ইজ নট ডান। তুমি এত সকাল সকাল চলে এলে যে আমি তোমাকে ওয়েলকাম করার প্রিপারেশনটাই নিতে পারলাম না। ও তার মানে আমি সকাল সকাল চলে এসেছি বলে আমার লিটল সিস্টার একটু রাগ করেছে, তাই তো? দাদা ভাই, ওর আসলে সকালটা দুপুর 12টা থেকে শুরু হয়, তাই দুপুর 12টাটা ওর কাছে একটু আর্লি বলে মনে হয়। কি করব বলো, বাড়ির বিজনেস তো আমাকেই সামলাতে হয়। তোমার মতো তো আর মাম্মাস বয় হয়ে আমি 7 তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারি না, তাই উঠতেও পারি না। আমি বলছি যে আমার ওয়েলকাম পার্টিটা আজকে বিকেলেই হচ্ছে তো? ইয়া শিওর দা ভাই, তুমি এত বড় একটা কাজ করেছো, ওয়েলকাম পার্টি তো বানতা है। বানতা তো হ্যাঁ। একদম ঠিক কথা বলেছো। কি হলো দিশা, এসআরকের কথা ভাবছো? না, ওর কথা কেন ভাববো? না, ওই তুমি কনসার্টের কথা বলেছিলে তাই। এনিওয়েজ ফ্রেশ হয়ে নাও, আমি সবার জন্য কড়া করে চাটা বানাই, দেখবে ক্লান্তি কেটে গেছে। চলো। এই তোমার হাতটার অবস্থা কি আমি একটু দেখি তো, এদিকে এসো। আরে কিছু হয়নি, তেমন কিছু না, একটুখানি জাস্ট না। মাঝে মাঝে ভাবি যে আমাদের দেখো বিয়ে হয়েছে এতগুলো বছর হয়ে গেল, অথচ তোমাকে ছাড়া না একটা দিনও, মানে একটা দিন কাটানো মানে আমার মনে হয় যেন একটা বছর পেরিয়ে গেছে। বলছি এই বয়সে যে এত প্রেম ভালো নয় জিপিএস। জানো রিনাল, এই ব্যাপারটা না আমি কোনো সাহায্য করতে পারবো না। অনেক প্রেম ব্যাপারটা মানে আমার মানে একদম জন্মগত, মানে ভেতরে থাকবেই। আর শোনো, আমি সবসময় এটা ভিজুয়ালাইজ করি যে এই জিপিএস এর পাশাপাশি সবসময় মৃণাল হেঁটে চলেছে। হ্যাঁ, অল থ্রু আউট। এই মৃণাল, ওখানে গিয়ে পুজো দিতে গিয়ে ঠাকুরের কাছে কি বললে, কি প্রার্থনা করলে? তুমি তো জানো আমার এখন চাওয়া পাওয়া একটাই, মনে প্রাণে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, জানো তো জিপিএস, আমার মেয়েটার জীবনে যেন এমন একজন জীবন সঙ্গী আসে যে আমার মেয়েটাকে সারাটা জীবন দেখে রাখবে, ওর পাশে থাকবে। হ্যাঁ গো, এটাই শুধু চেয়েছি ঠাকুরের কাছে। বাবা, ও শোনো, ভালো করে শোনো আমার কথাটা, একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমার সাথে আমার খুব কথা বলা দরকার। বলো না, আমি তো শোনার জন্যই বসে। জানো এই বিলাসপুরে একজন মস্ত বড় গায়ক এসেছিল, দিশা কি জানো নামটা? হ্যাঁ, ওই এসআরকে। এসআরকে? তোমার যেমন জিপিএস ওরকম এসআরকে। তোমার মেয়ের ওর সাথে ঝামেলা লেগে গেছিল, তাও বড় সড়ো। কি বলছো, ঝামেলা? হ্যাঁ, শুধু তাই নয়, ছেলেটা তো দিশার পেছন পেছন মন্দির অব্দি চলে এসেছিল।
এসআর কি? সে আবার কি? বাবা কি করছো? এই অভিরাজ কর্মকার যদি তোমাকে খ্যাতির শিখরে পৌঁছে দিতে পারে, তাহলে সেখান থেকে আবার মাটিতে আছড়েও কিন্তু ফেলতে পারে। বারবার তুমি ব্লান্ডার করবে আর আমি সেগুলো চাপা দেব, এটা ভেবে বসে থেকো না সৌম্য। মেয়েদের সাথে যদি তোমার এতই নষ্টামি করার ইচ্ছে হয়, তাহলে বাড়ির সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলো। কিন্তু বারবার তোমার জন্য আমি হিউমিলিয়েটেড হতে পারবো না। ফার্স্ট অফ অল বাবা, আমি এমন কোনো কাজ করিনি যার জন্য তুমি বা আমার পরিবারের কাউকে হিউমিলিয়েটেড হতে হয়। সেকেন্ডলি, এই যে তুমি আমাকে খ্যাতির চূড়ায় পৌঁছানোর কথাটা বলছো, সেখানে তো আমি যেতে চাইনি। একদম বাজে কথা বলবে না। খ্যাতি চাওনি? তাহলে কি চেয়েছিলে? হ্যাঁ, নিজের মায়ের মতো এই স্যাঁতস্যাঁতে ঘরে জীবন কাটাতে, নাকি নিজের ছোট ভাইয়ের মতো একটা অবদার্থ হতে? কোনটা চেয়েছিলে? কোনটা? এই যে দামি দামি পোশাক, জুতো, ঘড়ি পরো, দামি গাড়িতে চড়ে ঘোরো, রাজপ্রাসাদের মতো বাড়িতে রয়েছো, এই সব কিছু আমার জন্য, আমার। ফলে এইসব ফিলোসফিক্যাল লেকচার আমাকে দিও না। এই যে তোমার মাথার উপর ছাদ রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, এই সব কিছু আমার জন্য সৌম্য, আমার জন্য। না হলে এইসব ফিলোসফি কবে উবে যেত। আমি শেষবারের মতন কিন্তু তোমাকে ওয়ার্ন করছি, আজকের পর রাতের পর রাত তুমি বাড়ি না ফিরে পাবে কাটাও, মেয়েদের সাথে থাকো, যা খুশি করো, কিন্তু যে সৌম্য রুদ্র কর্মকারকে আমি রকস্টার এসআরকে বানিয়েছি, তার ইমেজকে নষ্ট করার চেষ্টা করো না, করো না সৌম্য। না হলে কিন্তু আমি ভুলে যাব যে তোমার সাথে আমার সম্পর্কটা কি। নতুন করে আর কি ভুলবে বাবা? তোমার কি আদৌ মনে আছে আমি কি? ড্যাড, কেন এরকম করলে ড্যাড? কোথায় আমি ভাবলাম একটু সেলিব্রেশন করে দাবাইকে ওয়েলকাম করবো, আর তুমি। বাবা ছেলের গায়ে হাত তুলে ওয়েলকাম করছে, এর থেকে ভালো সেলিব্রেশন আর কি হতে পারে? থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। নিজের ছেলেকে সামলাও, সামলাও ওকে। না হলে তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি। কি বলছো মৃণাল? এইভাবে আমার মেয়েটাকে হুমকি দিল?
আচ্ছা মৃণাল, এরা তো অনেক ক্ষমতাবান, অনেকখানি বড় লোক, আর আমার মেয়েটা তো একেবারে সাদাসিধে। আচ্ছা ওর যদি কোনো ক্ষতি করে দেয়? আরে সেই জন্যই তো বলছি, দিশার কিন্তু এবার আমাদের বিয়ের ব্যবস্থা করতেই হবে। কতগুলো দিন হয়ে গেল বলো তো, মেয়েটার তো একটা হিল্লে করতে হবে। জানো আজকে মন্দিরে না একজনের দিশাকে ভারী পছন্দ হয়েছে, উনি আসবেন আজকে আমাদের বাড়িতে নিজের ছেলের বিয়ের কথা বলতে দিশার সাথে। কিন্তু আবার কিন্তু আমি আর কোনো তোমার কিন্তু ঠিন্তু শুনবো না। মেয়ের অনেক বয়স হয়েছে, এতগুলো বছর ধরে মেয়ে অপেক্ষা করে রয়েছে, আমি এবার দিশার বিয়ে দেবই। এই যে বলছি, গুবলাই এটা দেখলে খুব খুশি হবে বলো। গ্যাসের পেমেন্ট করা হয়ে গেছে, ইলেকট্রিক বিল এখনো দেওয়া হয়নি। শোনো সব বিল টিলের কথা পরে হবে, বুঝতে পেরেছো? আমার হাতে একদম সময় নেই। কখন থেকে বলছি না তোমাকে কাঁচের প্লেটগুলো নামিয়ে দাও। ওই দেখো এসব ছাড়। আরে এদিকে আয়। কখন থেকে তোকে বললাম না যে দিশা জাগে চেঞ্জটা করে এখন এই পোশাকেই দাঁড়িয়ে রয়েছিস? উমা ঘরে আছে, আমি চেঞ্জ করতে যাবো কেন? উমা কেন করবি না কেন? কে বলেছে তোকে ঘরে ফিটফাট থাকা যাবে না? দেখ তো তোর মাথার অবস্থাটা সব সময় কাকের বাসা। কেন রে দিশা, একটু সুন্দর করে চুলটা আঁচড়াতে পারিস, একটু নতুন জামা কাপড় পরে ঘরে তো একটু ফিটফাট হয়ে থাকতে পারিস, কত সুন্দর লাগবে বলতো তোকে দেখতে। হ্যাঁ কি হয়েছে বলো তো? না মানে কি হয়েছে? তুমি মিষ্টি বানাচ্ছ, সিঙ্গারা বানাচ্ছ, তারপর আমাকে চেঞ্জ করতে বলছো। আমার কি হয়েছে বলো না। উমা এই আবার কি কথা? আমি মিষ্টি সিঙ্গারা বানাতে পারি না বলো তো? তুই আমার কথা না শুনে যা না, আমার কথাটা শোন, গিয়ে চেঞ্জটা করে আয়। তুমি বলবে না তো? আমি বলছি তো যা, গিয়ে চেঞ্জটা করে। বাবা বাবা কি হয়েছে তুমি বলো। কি হয়েছে মানে এত অ্যারেঞ্জমেন্ট কিসের বলো? কিছু না, কিছু আমি জানি না। আচ্ছা তোর মা যখন বলছে যা না, গিয়ে রেডি হয়ে নে না, চেঞ্জ কর না, নাহলে তো জানিস তোর মা বকবক করে মাথা খেয়ে নেবে। তাই তো? আচ্ছা ঠিক আছে, যাতে বকবক করে মাথাটা না খাই। আরে আমাকে কেন? ও দেখো দূর আস্তে 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 পড়ে যাক বাবা, এখনো বোঝেনি। এবার বুঝে যাবে। ওই যে এসে গেছেন ওরা। যাচ্ছি 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 দাঁড়। ও আসুন 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 প্লিজ আসুন আসুন বসুন বসুন। আপনাদের অপেক্ষায় এতক্ষণ ছিলাম, বসুন না। মৃণাল ওনাদের জন্য একটু চাপ। হ্যাঁ এক্ষুনি আনছি, বসুন আপনারা এক্ষুনি। মামা বলছি এটাই পরে আসতে হলো? অ্যাটলিস্ট আজকের দিনে অন্য কিছু তো পড়তে পারতিস। উমা এটা কি খারাপ? কে এসছে মা? আরে কি? ও আঙ্কেল আন্টি, বলছি আপনারা সেদিন মন্দিরে এসেছিলেন না? কে আছে? হ্যাঁ হ্যাঁ ওনারাই ছিল তো মন্দিরে। উনি হচ্ছেন গিয়ে মালাদি, আর উনি হচ্ছেন ওনার হাজবেন্ড, আর ও হলো আশিস, ওনাদের ছেলে। আপনাদের মেয়ে কিন্তু দাদা ভীষণ গুণী। সেদিন মন্দিরে যখন ওই মৃণালিনীদির গলাটা বসে গেল, তখন দিশা এত সুন্দর করে গাইলো। দিশা তো আমার কাছেই গান শিখেছে। আচ্ছা আপনারা একটু নিজেদের মধ্যে কথা বলুন। হ্যাঁ দিশা একটু দেখে নে, আমি আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করছি। ওই তো দিশা এই যে মা, এই যে মা, এক সেকেন্ড দাঁড়াও। এই তো দাঁড়াও দেখি, আমি ওনাদের দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি, তুমি বসো। এই যে এই নিন, এই নিন আন্টি। এই যে নাও। প্লিজ আপনার সিঙ্গারা মিষ্টি আছে। বলছি গল্প করতে করতে আপনারা খেয়ে নিন। আচ্ছা বলছি এই আড্ডা গল্প এটা তো চলতেই থাকবে, তার আগে দিশা আর আশিস এই দুজনে একসাথে একটু কথা বলে নিলে ভালো হয় না? আফটার অল বিয়েটা তো ওদেরই করতে হবে, তাই তো? হ্যাঁ একদম একদম। বিয়ে? হ্যাঁ, আশিস পেশায় ইঞ্জিনিয়ার, ভালো মাইনেও পায়।
দিল্লিতে থাকে। কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, 6 বছর আগে ওর বিয়ে হয়েছিল, 4 বছর হলো স্ত্রী মারা গেছে, আর ওদের একটা বাচ্চাও আছে। আর এটুকু বাচ্চাকে তো ওর মা ছাড়া বড় করা সম্ভব নয়, তাই আমরা ছেলের বিয়ের কথা ভাবছি। আর মা, তোমাকে না আমাদের খুব মনে ধরেছে। মা, ওনারা পুরো সত্যিটা জানেন? এইসব কথা এখন থাক না দিশা। না মা, না, মিথ্যের ভিত্তিতে স্বপ্নের রাজপ্রাসাদ গড়ে তোলা যায় না। তাই আমি সত্যিটা বলে এই বিয়ের কথাই করতে চাই। কি সত্যি কথা বলছো দিশা? তুই এসো। তুমি এসে গেছো? হ্যাঁ বাবা, আমি এসে গেছি। আচ্ছা, বসো 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 বসো, দেখো কারা এসেছে, বসো বসো। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। ও গুবলাই আমার ছেলে। বলছি আঙ্কেল আন্টি, আপনাদের যদি কিছু বলার থাকে বলতে পারেন। না মানে সবচেয়ে বেশি আপনাদের যেটা জানা দরকার ছিল সেটা আমি জানিয়ে দিয়েছি। দিদি, আমি আপনাদের সবটা বুঝিয়ে বলছি। হ্যাঁ, আসলে গুবলাই হলো দিশা। দাঁড়াও না মা, প্লিজ। ওনারা কি বলছে শুনতে দাও আগে, আপনারা প্লিজ বলুন। মৃণালিনী, সেদিন দিশাকে নিয়ে যে এত কথা হলো, কই সেদিন তো তুমি ওর ছেলের কথা বলোনি? না না, এটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করিনি মিসেস সান্যাল। এইভাবে বাড়িতে ডেকে এনে এরকম একটা খবর দেবেন? দাদা, আপনারা না ভুল বুঝছেন হয়তো। মানে গুবলাই কিন্তু আমি আর এখন কিচ্ছু শুনতে চাই না। এখন আমার মনে হচ্ছে আশিসকে নিয়ে এখানে আসাটাই আমার খুব ভুল হয়েছে।